প্রার্থী শ্রীযুক্ত আশিস কুমার সাহার সমর্থনে আজকে এই বনকর বাজারে যে পথসভা সংগঠিত হচ্ছে, এই পথসভার মাননীয় সভাপতি মঞ্চে আসীন আছেন কংগ্রেস দলের নেতা শ্রীযুক্ত দেবাশিস মজুমদার মহোদয়, ত্রিপুরা বিধানসভার এই বিলোনিয়া মহকুমা থেকে নির্বাচিত দুজন মাননীয় সদস্য এবং সিপিআইএম ও কংগ্রেস দল নেতৃবৃন্দ, আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন, এই বনকর বাজারের সুদী ব্যবসায়ী, দোকানি, পথচারী এবং দূর থেকেও সমস্ত বন্ধুদের আমি ত্রিপুরাজ্যের যে ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে তার পক্ষ থেকে, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সকলেই এদেশের সমস্ত সচেতন নাগরিক, তারা আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। এই নির্বাচনেও বিভিন্ন রাজনৈতিক দলের জোট বা মঞ্চ থাকবে। আমরা যেমন ত্রিপুরাজ্যে এবং সারা দেশে ২৭টা দলের একটা রাজনৈতিক মঞ্চ আমরা করেছি, দেশকে বাঁচানোর, সংবিধানকে বাঁচানোর একটা পবিত্র দায়িত্ব নিয়ে। সেই জায়গায় বিগত ১৭টা নির্বাচনের মতো এই নির্বাচনেও দল বা জোটগুলোর ইশতেহার থাকবে, ঘোষণাপত্র থাকবে, নতুন একটা সরকার তৈরি করার তার লক্ষ্য থাকবে। কিন্তু বন্ধুরা, অষ্টাদশ লোকসভা নির্বাচন এটা শুধু নতুন একটা সরকার তৈরি করা, নতুন একটা কর্মসূচি রূপায়ণের ইশতেহার, এটাকে পরিপূর্ণ করার সেরকম একটা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তাদের সেই ভারতের স্বাধীনতার সময়েতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বারা যারা এই দেশের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, ইংরেজদের পক্ষে দালালি করেছিল, ভারতের স্বাধীনতা অর্জনের পর সংবিধান নির্মাণের সময় যারা অসহযোগিতা করেছিল, ভারতের তেরঙ্গা ঝান্ডাকে যারা অস্বীকার করেছিল, তাদের গত 10 বছরে কিভাবে সেই স্বাধীনতাকে হরণ করা, সংবিধানকে সেখানে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা এবং তাদের সে তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের নামে এদেশের শুধু স্বাধীনতা সংগ্রামের 200 বছর না, 1000 বছর ধরে এই ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য তৈরি হয়েছে, যার নিদর্শন, যার আকাঙ্ক্ষা আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে নিহিত হয়েছে। ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বহুত্ববাদ এবং এদেশের সমস্ত ক্ষেত্রেতে নাগরিকের বা মানবিকতার অবাধ বিচরণের একটা ক্ষেত্র
আজকের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সেটাকে ধ্বংস করে একটা একদলীয় স্বৈরাচারে সাম্প্রদায়িক এবং উগ্র ধর্মীয় একটা রাষ্ট্র তৈরি করতে চায়, যা এই ভারতবর্ষের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী যারা ইংরেজের গুলির সামনে দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলে সে আন্দামানের জেলে নিক্ষিপ্ত হয়ে সারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের স্বপ্নের তাদের আকাঙ্ক্ষা সেখানে পরিপন্থী। কাজী বন্ধুরা, এই নির্বাচন শুধুমাত্র নতুন একটা সরকার তৈরি করা না, নতুন কর্মসূচি রূপায়ণ করা না, দেশ রক্ষার, স্বাধীনতা রক্ষার, দেশের ঐক্য সংহতিকে ভেঙে ফেলার যে চেষ্টা হচ্ছে এটাকে অটুট করা। আপনারা দেখছেন আজকে ভারতীয় জনতা পার্টি বা শাসক দল সারা দেশের মানুষকে তাদের কালো টাকার আস্ফালনে সমস্ত প্রচার যন্ত্রকে কিনে নিয়ে মানুষের মগজকে সম্পূর্ণ বন্দী করে একটা ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। বলতে চাইছে আপকি বার 400 পার, যে শুধু 273 বা তার বেশি করে সরকার তৈরি করে না, 400-র বেশি সাংসদরা নির্বাচিত করবেন। এই বক্তব্য বলার পেছনে আরেকটা ঘোরতর তাদের ষড়যন্ত্র সেখানে নিহিত আছে। 400 পার মানে হলো ভারতবর্ষের কোন সরকার বা কোন দল যদি সংবিধানের মূল কাঠামোকে যদি পরিবর্তন করতে চায়, তাদের লোকসভাতে 2/3 সাংসদ থাকতে হয়। কাজেই 400 সেই জন্য দরকার। 400 যেন তেন প্রকারে আমাদের দখল করতে হবে। তাহলে এই ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র, বহুত্ববাদ, যুক্তরাষ্ট্র কাঠামো, এই সমস্ত শব্দ মুছে দিয়ে তাদের স্বপ্নকে তারা সাকার করতে পারবে। এই পথে এই ষড়যন্ত্র এটাকে সফল করতে গিয়ে আজকে তারা কি করছে? নির্বাচনের সামনে দাঁড়িয়ে, নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে বা গত 5টি বছর 2019 সালে সে পুলওয়ামা কাণ্ড ঘটিয়ে আমাদের 40 জন দেশপ্রেমিক জওয়ানের ষড়যন্ত্র করে তাদের পৃথিবী থেকে মুছে দিয়ে সারা দেশে একটা আবেগের যে আবহ তুলে সে বৈতরণী তারা পার হয়েছিল। পাকিস্তান বিরোধী যুদ্ধ, মুসলমান বিরোধী যুদ্ধ, সেই পুলওয়ামা কাণ্ড কিভাবে ঘটেছে আপনারা সেদিনকার সেই সময়েতে যিনি জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন তার বক্তব্য শুনেছেন। এই পুলওয়ামা কাণ্ড ঘটানোর হওয়ার আগে গোয়েন্দাদের কাছে রিপোর্ট ছিল এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু সেদিনকার স্বরাষ্ট্রমন্ত্রী শুনেননি, প্রধানমন্ত্রী শুনেননি। ঘটনাটা ঘটাতে হবে এবং এটাকে ঘটিয়ে তার আগের 5 বছরে এদেশের জনগণের বিরুদ্ধে যে সমস্ত জনবিরোধী কর্মসূচি নিয়ে তাদের মুখ পড়েছে, সারা দেশে তাদের জনপ্রিয়তা হারিয়েছে, আরো নানা ধরনের প্রতিশ্রুতি পালন না করে, এটাকে যাতে মোকাবেলা করতে না হয় সে আবহ দিয়ে নির্বাচনটি তার জন্য। আজ পর্যন্ত সে পুলওয়ামা কাণ্ডের কোনো তদন্ত নেই, কোনো ইনকোয়ারি নেই, এটা নিয়ে বক্তব্য নেই। এগুলো ইতিমধ্যে সারা দেশের মানুষ সেখানে জানেন। তারপর গত 5 বছর
আমরা কি দেখেছি? একটার পর একটা এই দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যে কৃষকদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2014 সালেই, বেকারদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে 2 কোটি চাকরি, 5 বছরে 10 কোটি চাকরি। কৃষকদেরকে বলা হয়েছিল যদি আমি ক্ষমতার তখতে বসতে পারি, তার প্রথম মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত হবে কৃষকদের আয় বাড়ানোর জন্য ডক্টর স্বামীনাথন কমিশন যে সুপারিশ করেছে, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের যে ফর্মুলা করেছে, সে অনুযায়ী আইন তৈরি করা হবে, গ্যারান্টি তৈরি করা হবে। দুবার প্রধানমন্ত্রী হলো, 10টা বছর প্রধানমন্ত্রীর তখতে আসি না, আছেন এখনো। সেটা তো করলেনই না, উল্টা 3টা কালো আইন তৈরি করে এই দেশের কৃষককুলকে রাস্তায় নামতে বাধ্য করালেন। সেই কৃষকরা 13 মাস দিল্লির প্রবেশের সমস্ত রাস্তা দখল করে 7 শতাধিক কৃষকের শহীদানের বিনিময়ে লড়াই করে কালো আইনটা বাতিল করতে বাধ্য হলেন, কিন্তু স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরী করলেন না। বছরে, গত 10 বছরে 2 লক্ষ কৃষক আত্মহত্যা করেছেন, কিন্তু কৃষকদের দাবি বিহিত করার জন্য কোনো উদ্যোগ সেখানে করলেন না। আজকে স্লোগান তুলছেন বিকশিত ভারত, অমৃতকাল চলছে। ভারত সারা পৃথিবীর অর্থনীতির সর্বগ্রে সবচেয়ে ত্বরান্বিত অর্থনীতি এবং বিশ্বগুরুতে পরিণত হয়েছে, কিন্তু তার পেছনে মূল যে ঘটনাবলীগুলো, তার মূল চিত্রগুলো কি? আজকে ভারতবর্ষের যে স্বাধীন সমস্ত পরিসংখ্যান দপ্তর, যে সমস্ত দপ্তরগুলো অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি ক্ষেত্রেতে যারা প্রত্যেক বছর অন্তে মূল্যায়ন করে রিপোর্ট বের করেন, সমস্ত কিছুকে বাতিল করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে, পার্লামেন্টে কোনো তথ্য দেওয়া হয় না, জনগণের সামনে কোনো তথ্য উপস্থিত করা হয় না। প্রধানমন্ত্রী তার দপ্তরে একটা শাখা, একটা সেকশন খুলেছেন, তার নাম নীতি আয়োগ। সে নীতি আয়োগ কর্মসংস্থান সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে, জিডিপি সম্পর্কে, দেশের শ্রমিক কৃষক আয় সম্পর্কে মন গড়া অসত্য সমস্ত তথ্য দিয়ে তার সরকারের বাগাড়ম্বর গাইছেন। কিন্তু বাস্তব চিত্র কি? আমার আগের বক্তারা বলেছেন, বিশ্ব ক্ষুধা তালিকাতে ভারতের স্থান 125টা দেশের মধ্যে আজকে 111 নম্বরে। বেকারত্ব স্বাধীনতার পর এত বেকার, শিক্ষিত, অর্ধশিক্ষিত, গ্রামীণ বা শহরে অতীতে কখনো ছিল না। নীতি আয়োগের তথ্য সেগুলো সেখানে প্রকাশ পায় না। প্রচার করছে ভারতের অর্থনীতি 5 ট্রিলিয়ন হয়ে গেছে, আগামী দিন আরো অনেক হবে, এবং নির্বাচনের প্রাক্কালে নীতি আয়োগের মাধ্যমে সেখানে একটা তথ্য বের করেছে, যার কোনো প্রমাণ, কিভাবে সেই মূল্যায়ন হলো, কিভাবে তথ্য উপনীত হলো, তার কোনো ব্যাখ্যা নেই। থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ তরফ থেকে কোনো ইভালুয়েশন নেই। বলছে ভারতবর্ষের দরিদ্র সীমার নিচে বসবাসকারী অংশের মানুষ মাত্র 5% বা তার নিচে নেমে গেছে। গত 10 বছর ভারতের অর্থনীতি এত এগিয়েছে, কিন্তু বিশ্ব ব্যাংক
আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, সিএমআই, ভারতবর্ষের সবচেয়ে বিশ্বাসযোগ্য এরকম অর্থনৈতিক পরিসংখ্যান সংস্থা, এবং খোদ রাষ্ট্রসংঘ কি বলছে, সারা পৃথিবীতে এখনো 70 কোটি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ আছেন, তার 40 কোটির বসবাস হলো এই ভারতবর্ষে। নরেন্দ্র মোদী সাহেব বা ভারতীয় জনতা পার্টি তাদের এই অসত্য প্রচার করতে গিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে সেখানে ধরা পড়ছেন। একদিকে বলছেন 5% নিচে বেকার, এই দরিদ্র সীমার নিচে লোক নেমে গেছে, আরেকদিকে বলছেন মোদী সরকার 81 কোটি ভারতীয়কে বিনামূল্যে চাল বা গম খাওয়াচ্ছেন। যদি 5% নিচে যদি দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোক হয়, কেন 81 কোটি মানুষ সরকার থেকে বিনামূল্যে চাউল নেবে, বিনামূল্যে খাদ্যশস্য নেবে? একটা স্ববিরোধী, বাস্তবতা বিরোধী, যা ভারতবর্ষের গ্রাম শহরের চেহারা দেখলে যার সাথে কোনো রকমের তুলনা হয় না, তার কোনো মিল সেখানে নেই, এরকম তথ্যগুলো হাজির করছেন। কিন্তু এসব করেও যতই তাদের সে মিথ্যা ভাষণ দিক, নির্বাচনের সামনে বিকশিত ভারত বা 400 পার করার আস্ফালন দিক, তাদের বডি ল্যাঙ্গুয়েজে, তাদের ব্যবহারে এবং এই নির্বাচনের সামনে প্রশাসন যন্ত্র, রাষ্ট্র ক্ষমতা, সাংবিধানিক প্রতিষ্ঠানকে পঙ্গু করে দিয়ে আরেকটা নির্বাচনের সামনে যেভাবে যাচ্ছে, এটা পরিষ্কার, এতে পরিষ্কার তাদের দাবির সাথে বাস্তবের কোনো মিল নেই। বরঞ্চ তারা সেই স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সেখানে হাঁটছে। আপনারা দেখেছেন নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক একদিন বাদে তিনবার যিনি লাগাতার মুখ্যমন্ত্রী হয়েছেন, এই ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে ভারতবর্ষের রাজধানী শহর বা ক্যাপিটাল স্টেট দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে জেলে পোড়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি সেখানে যে আবগারি নীতি পরিবর্তন করে কোনো একটা ব্যবসায়ীকে বা কোনো একটা ব্যবসায়ী গ্রুপকে লাভ পাইয়ে দিয়েছেন। তর্কের খাতিরে যদি এটা সত্য হয়, এটা যদি ঘটনা হয়, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নির্বাচনের সামনে এভাবে তার সরকারি ভবনে গ্রেফতার করবে? তার মাস দেড়েক আগে আরেকটা রাজ্য ঝাড়খণ্ড, সেখানকার সরকারকে ভাঙার জন্য বহু চেষ্টা করেছে, কোটি কোটি টাকা নিয়ে তার এমএলএদেরকে কেনার জন্য চেষ্টা হয়েছে, নানাভাবে ইডি, ইনকাম ট্যাক্স এবং সিবিআইকে দিয়ে ভয় দেখিয়েছে। যখন মাথা নত করল না, তাকেও এরকম একটা অভিযোগে জেলে পোড়া হলো। যদি তাই হয়ে থাকে, কোন মুখ্যমন্ত্রী, কোন বিরোধী দলের নেতা বা কোন নাগরিকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হলে পরেই তাকে গ্রেফতার করতে হবে, তাকে জেলে ঢুকাতে হবে, তাহলে সব ক্ষেত্রে তা হোক। এই যে দেবাশিস বাবু এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, নির্বাচনী বন্ড, ইলেকটোরাল বন্ড। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য, এই আইনটা যখন পাস হয়, আমিও তখন সংসদের সদস্য ছিলাম। আপনার ত্রিপুরা রাজ্য থেকে, পূর্ব ত্রিপুরা থেকে আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন। সংসদে কোন বিল, সে বিল যদি মানি বিল না হয়, অর্থাৎ বাজেট মানে যেখানে
পাশ করে রাষ্ট্রের ব্যয়ে কাজে লাগবে। মানি বিল হলে পরে সে বিল একমাত্র লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে এক ভোটেও যদি জিতে এই মানি বিল পাস হয়, বাজেট পাস হয়, সরকার পতন হয় না। কিন্তু সেটা যদি রাষ্ট্রের তহবিলের টাকা খরচ করার ব্যাপার না হয়, এরকম আইন, এটা মানি বিল হয় না, সে বিল পাস করাতে হয় রাজ্যসভাতে। সপ্তদশ লোকসভার সময়েতে রাজ্যসভাতে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠ ছিল না। কাজেই এরকম স্বৈরাচারী এবং অসাংবিধানিক যেগুলো মানি বিল নয়, এ বিল রাজ্যসভাতে পাঠাতে হবে। কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী আছেনই, তারা বললেন যেন এটা মানি বিল, রাজ্যসভাতে নিল না, সেখানে ভোটাভুটি করতে হলো না, আইন পাশ হলো। কি আইন? এই যে নির্বাচন আসছে, আমরা তো আপনাদের কাছে, জনগণের কাছে যাব, দোকানদারের কাছে, কর্মচারীর কাছে, ব্যবসায়ীর কাছে। এখন যে আইন হয়েছে দেশের, 2000 টাকার বেশি যদি, 2001 টাকা যদি আপনি কাউকে চাঁদা দেন, সেখানে আপনার প্যান কার্ড দিতে হয়, ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হয়। 2000 টাকার বেশি আপনি কোন রাজনৈতিক দলকে নির্বাচনে টাকা দিতে পারবেন না। এটাই আইন। এখনো এই আইন বলবৎ আছে, এই আইন এখনো সংশোধিত হয়নি। কিন্তু নির্বাচনী বন্ডে আপনি 100 কোটি দেবেন, আপনি 50 কোটি দেবেন, আপনি 10 কোটি দেবেন, কার পক্ষে জানবে না, কাউকে জানাতে হবে না, গোপন থাকবে। মানে অন্যের কাছে, জনগণের কাছে গোপন থাকবে। শাসক দল তো জানবেই, কারণ তারা সরকারে। তার বিরুদ্ধে প্রতিবাদ হলো গত পার্লামেন্টে, গত 5টা বছর সুপ্রিম কোর্টে কেস হলো। বিলম্বিত হলেও আমাদের দেশের সর্বোচ্চ আদালত একটা গুরুত্বপূর্ণ রায় দিলেন। এই আইন অসাংবিধানিক। এই আইন আমাদের যে সংবিধানের যে কাঠামো এবং তার যে স্পিরিট, তার বিরোধী। 15 ফেব্রুয়ারি রায় হলো, সুপ্রিম কোর্টের নির্দেশিকা হলো 6 মার্চ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে স্টেট ব্যাংকে সমস্ত তথ্য দিতে হবে। 6 তারিখের আগে, মাত্র 2 দিন আগে 4 তারিখ গিয়ে বলল স্টেট ব্যাংক না। এদিকে বলাই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, এক ক্লিকে, এক মাউসে 1000 কেন, দেবাশিস বলেছেন মাত্র 22,000 বন। 22,000 বন কেন, 22 লক্ষ বন হলেও এর তথ্য ডিজিটালে বেরিয়ে আসে। কিন্তু সারা পৃথিবীকে বোকা বানিয়ে, হাসির খোরাক করে ভারতীয় স্টেট ব্যাংক গিয়ে হাজির হচ্ছে সুপ্রিম কোর্টে। জুন মাসের 30 তারিখের আগে দেওয়া যাবে না। এই তথ্য এত জটিল, সুপ্রিম কোর্ট কানমলা দিয়ে এই তথ্যগুলি প্রকাশ করতে বাধ্য করানো হলো। কারা স্টেট ব্যাংকে এইভাবে বিরত করেছেন বা করানো হয়েছে? শাসক দল ভারতীয় জনতা পার্টি। কেননা তাদের সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি ধরা পড়েছে, পত্রে পত্রিকা উঠছে। এখানে মেগা ইঞ্জিনিয়ারিং কথা বলা হয়েছে, যে মেগা ইঞ্জিনিয়ারিং, বড় বড় ব্রিজ ভেঙে পড়ে। ওই সিল্কিয়ারি, এই যে ইয়ের আগে, দিওয়ালের আগে সুরঙ্গে 41 জন শ্রমিক আটকা পড়েছিল। এরা এই সমস্ত করে বড় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ পায়। শুধু তা না, আরো মারাত্মক, অরবিন্দ ফার্মা নামে একটা ওষুধ কোম্পানি, যে ওষুধ খেয়ে শত শত মানুষ মারা গেছে,
বাজারের দামের চাইতে 100 গুণ, 200 গুণ, 300 গুণ দাম আদায় করে হাজার হাজার কোটি বানিয়েছে। যাদের অপরাধ ধরা পড়ে জেল হয়েছে, বিজেপিকে টাকা দেওয়ার পর এই অরবিন্দ ফার্মা, মেগা ইঞ্জিনিয়ারিং, লটারির কোম্পানি এবং বেনামি অনেক সংস্থা এরা পার হয়ে যাচ্ছে। এখন সুপ্রিম কোর্ট এখন বলছে এই আইন অসাংবিধানিক, মানে এই আইন বেআইনি। তাহলে কেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সিবিআই, ইনকাম ট্যাক্স কেন বিজেপির অ্যাকাউন্ট সিল করছে না? কেন বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে অরবিন্দ কেজরিওয়ালের মতো অ্যারেস্ট করে তিহার জেলে ঢুকাচ্ছে না? আমি অন্যদের কথা বলছি না, কেন হচ্ছে না? এইভাবেই এই দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এরা এই দেশের গণতন্ত্রকে, সংবিধানকে আজকে ধূলিসাৎ করতে চায়। বন্ধুরা, শুধু ইলেকট্রাল বন্ড না, আরেকটা আছে পিএম কেয়ার্স। যখন এই দেশ সেই করোনাতে কাবু ছিল, এই পিএম কেয়ার্স নামে আরেকটা ট্রাস্ট খুলেছে। তার মেম্বার কারা? নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, বিজেপির কিছু নেতা মন্ত্রী। কারা টাকা দিয়েছে? ভারতবর্ষের জেনারেল থেকে শুরু করে সাধারণ সৈনিক, তাদের প্রত্যেকের একদিনের বেতন দিতে হয়েছে। ভারতবর্ষের সরকারি বেসরকারি সমস্ত কোম্পানি, তাদের সিএসআর এর টাকা দিতে হয়েছে। ইলেকট্রাল বন্ড মাত্র 12-13 হাজার কোটি টাকা, পিএম কেয়ার্স আরো বেশি। তার নাকি কোনো সিএজি অডিট হবে না, আরটিআই এর জবাবদিহিও করতে হবে না। এইভাবে দেশের সংবিধানকে কুক্ষিগত করে কিভাবে বিরোধী এমএলএ তৈরি করা যায়, এই কেনা যায়, সংসদ কেনা যায়, সরকার ভাঙা যায়, নির্বাচন জেতা যায়, সারা দেশের মধ্যে এদের প্রচার, সমস্ত প্রচার যন্ত্র কিনে নিয়ে এর দেশ তাদের পায়ের তলায় রাখা যায়, আজকে সেই চেষ্টা চলছে। শুধু এখানে না, আমরা কি দেখছি? গত 10টা বছর সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, সিবিআই বলুন, আরবিআই বলুন, নির্বাচন কমিশন বলুন, এই যে দুজন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হওয়ার একদিন আগে ঘোষিত হলো, কোন নিয়ম কানুনের তোয়াক্কা আছে? কাজেই তারা চায় যেন তেন প্রকারে না আবার সরকার আসা চাই। তাহলে নির্বাচন ঘোষণা হওয়ার 2 দিন আগে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এই কোবিন্দ সাহেবকে দিয়ে একটা কমিটি করিয়েছে, এক দেশ এক নির্বাচন। তার মানে ভারতবর্ষে আর কোনো নির্বাচন হবে না, ইলেকশন হবে না, সিলেকশন হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে যেমন পঞ্চায়েত বা জেলা পরিষদ বা এই মিউনিসিপ্যালিটি নির্বাচন করেছে প্রশাসনাত্মক, ভোটাররা যেতে পারেনি, ভোট হয়ে গেছে 96% এই পঞ্চায়েত বা বিস্তর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। এরা বিজেপির নামই চেয়ারম্যান, বিজেপির নামই মেম্বার। আপনাদের বিলোনিয়া বা বিলোনিয়া মহকুমার এই সাউথ ভারতচন্দ্রনগর, রাজনগর বা ঋষ্যমুখ গিয়ে দেখুন, প্রশাসন করেও যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে, মেম্বার করা হয়েছে, এদের কোনো ভূমিকা আছে কিনা? উন্নয়ন কাজে এদের বক্তব্য শোনা হয় কিনা? সব সিলেকশন করছে মন্ডল, মন্ডল ঠিক করছে
কে ঘর পাবে, কে ভাতা পাবে, কোথায় কি হবে মন্ডল ঠিক করছে। কে গাঁজা পাচার করবে, কে চিনি পাচার করবে মন্ডল ঠিক করে দিচ্ছে থানাকে। কোন অপরাধীকে ধরতে হবে, কোন অপরাধীকে ছাড়তে হবে, কার বিরুদ্ধে এফআইআর করলেও চলা যাবে না, এটা আইন। আগামী দিন যদি আবার এই কায়দায় যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে, ভারতবর্ষে আর ইলেকশন হবে না, সিলেকশনই শুরু থাকবে। আমাদের বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা এগুলো কথার কথা হয়ে যাবে। আর তার হাত ধরে কি হবে? আম্বানি, আদানি এরকম কিছু পরিবার ভারতবর্ষের রেল, বিমানবন্দর, উড়োজাহাজ, কয়লা খনি, তেলের খনি, জাতীয় সড়ক, ব্যাংক, এলআইসি সব চলে যাবে। ভারতবর্ষে কোনো রিক্রুটমেন্ট আর হবে না। কিছু আউটসোর্সিং হবে, ইউজ অ্যান্ড থ্রু হবে। আমাদের ত্রিপুরার যে গত 6টা বছর আমরা দেখছি, আপনারা দেখেছেন পত্র পত্রিকাতে, গত 6 বছরে যারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, প্রথম বছরে 50,000 চাকরি, 5 বছরে মোট 60 লক্ষ চাকরি, ঘরে ঘরে চাকরি দেবেন। এখন গত 2018 সাল থেকে এই 2023 সালে এসে 24 সালে এসে প্রায় 45,000 শিক্ষক কর্মচারী কমেছে। স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে স্টাফ নেই, থানাগুলি চালাবে ওই কিছু এদের কিছু পেটুয়া লোক ঢুকিয়ে তাদেরকে দিয়ে, শুধু রাজনৈতিক স্বার্থ প্রতিপালন করার জন্য। এইভাবেই গোটা দেশকে একটা একনায়কতন্ত্রে সেখানে পরিণত করতে চাইবে তারা। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেদন যে কেন আমরা ইন্ডিয়া মঞ্চ বা ইন্ডিয়া ব্লক করেছি। কংগ্রেস বা সমাজবাদী পার্টি, সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আরজেডি, হ্যাঁ, এই দলগুলোর মধ্যে আমাদের কর্মসূচিগত ফারাক আছে, মতাদর্শগত ফারাক আছে, থাকবে, ছিল। কংগ্রেসের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে দীর্ঘ লড়াই হয়েছে। এই লড়াই কিন্তু কর্মসূচির লড়াই। কংগ্রেস এক কায়দায় রাজ্যের মানুষের সেবা করতে চায়, তাদের মতাদর্শে রাজ্যের বিকাশ চায়। আমরা বামপন্থীরা চেয়েছি যে না, সেভাবে নয়। শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, শ্রমিক, তাদের প্রাধান্য দিয়ে রাজ্য নির্মাণ করতে হবে, দেশ নির্মাণ করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু কংগ্রেস সংবিধানকে অচল করে দিয়ে, সংবিধানকে অস্বীকার করে দিয়ে শুধু মন্ডল অফিস থেকে, কংগ্রেসের অফিস থেকে থানা চালাবে, এসডিএম অফিস চালাবে, পিডব্লিউডি অফিস চালাবে, সরকারি দপ্তর চালাবে, গোটা রাজ্যের মধ্যে মন্ডল রাজ চালাবে। এটা করিনি। কর্মসূচি লড়াই হয়েছে, বিতর্ক হয়েছে, বিতর্ক আছে, থাকবে আগামী দিনেও। কিন্তু আজকে এই নির্বাচনের সামনে যে মুখ্যম প্রশ্ন দাঁড়িয়েছে, যদি সংবিধানই না থাকে, গণতন্ত্রই না থাকে, ভোট দেওয়ার অধিকার না থাকে, সংসদ না থাকে, বিধানসভা না থাকে, পঞ্চায়েত মিউনিসিপাল না থাকে, কি হবে? 200 বছর লড়াই করে এই দেশে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, যে সংবিধান তৈরি হয়েছে, এগুলি মাটি লুটাবে, মানুষের অধিকার সেখানে থাকবে না। কাজে মানুষের কণ্ঠস্বরকে বাঁচানোর জন্য, অধিকারকে বাঁচানোর জন্য এই ভারতবর্ষের ঐক্য সংহতি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সে ভিত্তিকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টিকে হারানো চায়। এটা এক ধরনের দেশপ্রেমিক দায়িত্ব, প্যাট্রিয়টিক ডিউটি। 1947-এর আগে
বামপন্থী ডানপন্থী সমস্ত স্রোত ঐক্যবদ্ধভাবে ব্রিটিশকে তাড়ানোর জন্য এম.এস. নম্বুদিরিপাদ, জওহরলাল নেহেরু, লালকৃষ্ণ, লাল বাহাদুর শাস্ত্রী, নেতাজি সুভাষচন্দ্র বসুরা এরা একসাথে এসেছিলেন। কারণ আগে ব্রিটিশ তাড়াতে হবে, তারপরে হলো আমাদের কর্মসূচি। তো আজকের লড়াইও সংবিধান রক্ষা করতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে। তাহলেই কর্মসূচি নিয়ে আমাদের ঝগড়া জাতি প্রতিযোগিতা, আমাদের উৎকর্ষতা প্রমাণের আরো বহু সুযোগ আসবে। সে লড়াইয়ে ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমরা ইন্ডিয়া জোটের তরফ থেকে, বামফ্রন্ট, কংগ্রেস এবং আরো 4টি দলের তরফ থেকে আমরা মানুষের সে স্বতঃস্ফূর্ত সহযোগিতা চাই। পূর্ব ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী আশিস কুমার সাহার পক্ষে ভোট দিয়ে আপনারা সে দেশপ্রেমিক দায়িত্ব পালন করবেন। আমাদের দেশের ঝান্ডা, সংবিধানকে সমুজ্জ্বল রাখার জন্য সেই প্রয়াস নেবেন, এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।